ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় বাস ট্রাক সংঘর্ষে নিহত 4। পিরোজপুরে ভাইয়ের স্ত্রী সহ ইউপি সদস্য খুন। ক্লাসে গুরুত্ব না দিয়ে বগুড়ায় কলেজ শিক্ষকরাই খুলছেন টিউশন সেন্টার। কলেজের সাইনবোর্ড ব্যবহার করে কোচিং বাণিজ্যের অভিযোগ। এলসি জটিলতা সহ নানা কারণে নওয়াপাড়া নৌবন্দর থেকে মুখ ফেরাচ্ছেন ব্যবসায়ীরা। বেকার বহু শ্রমিক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অরুয়াইল সড়ক বেহাল, 4 কিলোমিটার অংশে পিচ উঠে খানাখন্দ, বাড়ছে দুর্ভোগ। এবং ডেঙ্গু ও করোনায় প্রতিদিনই মৃত্যু। কক্সবাজারের পাশাপাশি বাড়ছে ম্যালেরিয়া, স্বাস্থ্য খাতে হিমশিম অবস্থা। স্বাগত এখন জনপথে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে অন্তত 2 বাস যাত্রী সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 16 জন। শুক্রবার ভোররাতে হাসারা হাইওয়ে থানার বিপরীত পাশের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। প্রথম ধাক্কাতেই বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও 2 জন, যারা বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে সাবেক ইউপি সদস্য এবং তার ভাবিকে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ইউপি সদস্যের স্ত্রী। শুক্রবার রাত 11টার দিকে উপজেলার চন্টিপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইউপি সদস্য শহীদুলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক নিয়ে একবার সালিশ বৈঠক হয়, এরই জেরে এই হত্যাকাণ্ড। নিহতের মেয়ে সুমনা আক্তার জানান, শুক্রবার রাত 11টার দিকে তার বাবা শহীদুল বাড়ির সামনে পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল হাওলাদার ও লিটন হাওলাদার সহ আরও 5 জন ধারালো অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা করে। এ সময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলি বেগম তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে শহীদুল ও তার ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শহীদুলের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলাফলের প্রতিযোগিতায় গত কয়েক বছরে এগিয়ে আছে বগুড়া শহরের শিক্ষার প্রতিষ্ঠান। এ সুযোগে শিক্ষা বাণিজ্য গড়ে তুলেছেন এক শ্রেণীর শিক্ষক। কলেজের সাইনবোর্ড ব্যবহার করে লিফলেট, পোস্টার লাগিয়ে চেষ্টা চলছে শিক্ষার্থীদের কোচিং সেন্টারমুখী করার। বগুড়া শহরের শিক্ষা বাণিজ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন রাজীব সেলিম। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন আর পরীক্ষায় ভালো ফল করে বাবা মাকে খুশি করার তাগিদ, এই দুইয়ের চাপে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ করছেন শিক্ষার্থীরা। স্কুল কলেজ শেষে সময় নেই একটুখানি বিশ্রামেরও। ক্লাস শেষ হতেই ছুটতে হয় প্রাইভেট কিংবা কোচিং সেন্টারে। বিকেলের খেলাধুলার সময়টাও চলে যায় কোচিংয়ের বেঞ্চে বসে। অভিভাবকরাও বলছেন, প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এই ভয়ে খেলার মাঠ ছেড়ে পড়ার টেবিলে বসানো হয় সন্তানকে। 4টা থেকে প্রাইভেট শুরু হয়, আমার 3টা প্রাইভেট থাকে সব মিলে। তো 4টা থেকে শুরু হলে আমার 8টা সাড়ে 8টা বাজে বাসায় যাইতে। কলেজে যদি ভালো করে পড়াশোনা হতো তাহলে হয়তো ওই প্রাইভেটের সমস্যাটা থাকতো না। যে প্রতিযোগিতার মধ্যে তো সামনে যাওয়ার জন্য তো প্রস্তুতির প্রয়োজন। এই জন্য এই বিশেষ করে আমরা যেখানে আসছি প্রতিষ্ঠানটাতে আসার উপর যে খেলার সময়টা আমার সাইডে রেখে আমার আসতে হচ্ছে যে বাচ্চাকে একটু প্রস্তুত করতে। অনেকের অভিযোগ আছে, স্কুল কলেজের নিয়মিত পাঠদানে গুরুত্ব না দিয়ে শিক্ষকরাই খুলে বসেছেন টিউশন সেন্টার। নিজের নাম এমনকি সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও চলছে এই বাণিজ্য।
কোচিংয়ের শিক্ষকদের দাবি, কলেজের ব্যবস্থাপনা ত্রুটিপূর্ণ হওয়ায় সেখানে শিক্ষার্থী উপস্থিতি কম। স্টুডেন্টরা কলেজ নির্ভর হচ্ছে না, কোচিং নির্ভর হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কলেজের সিস্টেমের প্রবলেম আমি বলবো। দুই একটা টিচারে হয়তো ক্লাস খারাপ হয়, এটা মনে করে ওরা ভাবে যে ক্লাসরুম ইজ নট দ্য অরিজিনাল প্লেস টু লার্ন, উই শুড গো আউটসাইড টিচার্স। এই ট্রেনটা করে উঠছে। যে পরিমাণ সেশনে যতটুকু সময় থাকে, সিলেবাসটা ক্লাসরুমে শেষ হয় না। আর সকল দিক মিলে মূলত অবকাঠামো, জনবল এবং সময় এর সাথে সমন্বয় করতে শিক্ষার্থীরা না পেরে তারা প্রাইভেট বা কোচিং নির্ভর এখন বেশি হচ্ছে। এই অতিরিক্ত পড়াশোনার চাপ আর বিশ্রামের ঘাটতিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। এমন প্রতিযোগিতা আর কড়া নিয়মের মধ্যে বেড়ে ওঠা শিক্ষার্থীরা সামাজিকতা ও নৈতিকতার শিক্ষা পাচ্ছে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। পড়াশোনার পাশাপাশি অবশ্যই তাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিনোদনমূলক কার্যক্রম অর্থাৎ খেলাধুলা ইত্যাদির সাথে জড়িত থাকতে হবে, না হলে তাদের মধ্যে একঘেয়েমি চলে আসবে। পারিপার্শ্বিক কোনো কারিকুলামে যেমন অভ্যস্ত হচ্ছে না, তারা আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক গড়ে উঠতে পারছে না, তারা নৈতিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। তারা শুধু প্রতিযোগিতা শিখছে, যে প্রতিযোগিতার মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে বলেই মনে করছেন। জেলা শিক্ষা অফিস বলছে, স্কুল কলেজের শিক্ষকরা শ্রেণীকক্ষের চেয়ে প্রাইভেট বা কোচিং সেন্টারে বেশি মনোযোগী। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস শিক্ষা অফিসারের। শিক্ষকের দায়িত্ব, তিনি প্রস্তুতি সহকারে ক্লাসে পড়াবেন, সময় মতো ক্লাসে যাবেন, তারা সন্তানকে সুশিক্ষা দান করবে। আমার অনুরোধ থাকবে যে যারা এরকম আছেন সরকারি স্কুলের বা সরকারি কলেজের কোনো শিক্ষক কোনো কোচিং বাজের সাথে যুক্ত আছেন, তারা দ্রুত এটা থেকে সরে যেতে হবে, না হলে এদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে আমরা জানাবো। বগুড়া শহরের জলেশ্বরীতলা, কালীতলা, জহুরুলনগর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। শুধুমাত্র জলেশ্বরীতলাতেই প্রাইভেট প্রোগ্রাম ও কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন শতাধিক শিক্ষক। রাজীব সেলিম, এখন, বগুড়া। কক্সবাজারে বালিয়াড়ি কেটে তৈরি করা কৃত্রিম খালটি ভরাট করা হয়েছে। গতরাতে কলাতলী পয়েন্টের ডিভাইন ইকো রিসোর্টের পাশে খালটি ভরাটে তৎপর হয় জেলা প্রশাসন। এখন টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে প্রশাসনের উদ্যোগে ভরাট করা হয় কৃত্রিম খালটি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও এই এলাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতো পাশের একটি ছড়ার মাধ্যমে। সেটি প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফের সামনে দিয়ে গিয়ে মিশত সাগরে। কিন্তু সম্প্রতি অতিথিদের চলাচলের সুবিধার্থে ছড়াটি বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেয় ক্যাফে কর্তৃপক্ষ। তখন থেকেই জমা পানির চাপে ডিভাইন ইকো রিসোর্টের সামনে ও পাশে তৈরি হয় গভীর ডোবা। এরপর সেই পানি নিষ্কাশনের জন্য বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরির অভিযোগ ওঠে ওই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, পানি বাড়লে কৃষিতে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আসলে কি বলছে? রাত্রি হঠাৎ করেই আসলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত কয়েকদিন যাবতই এই যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্ট এবং কাজীপুর পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। তবে গত 24 ঘন্টায় 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং গত 4-5 দিনের কথা যদি বলি, গত 4-5 দিনে প্রায় 100 সেন্টিমিটারের বেশি কিন্তু পানি এই যমুনা নদীর সিরাজগঞ্জে পয়েন্ট রয়েছে পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। যে কারণে আসলে সিরাজগঞ্জের যেগুলো চরাঞ্চল এবং নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জের 5টি উপজেলা যমুনা নদী তীরবর্তী এবং চরাঞ্চলে
অবস্থিত, যে কারণে এই যে এলাকার মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর মধ্যে একটু বন্যা আতঙ্ক তৈরি হয়েছে যে হঠাৎ করে এই অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে যারা ফসল চাষ করেন, বিশেষ করে কৃষকরা রয়েছেন, তাদের ফসল নিয়েও একটি শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে এখন চরাঞ্চলে প্রচুর পরিমাণ পাট চাষ হয়, তিল চাষ হয়, এই ফসলগুলো তারা ঘরে তুলতে পারবেন কিনা সেই সংখ্যাও কিন্তু তাদের মধ্যে আমরা বিরাজ করছে বলে শুনেছি। তবে আসলে এই সময়টাতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলে ভাঙ্গনের একটি প্রবণতা আমরা দেখতে পাই। বিশেষ করে সিরাজগঞ্জের যেগুলো এলাকায় শহররক্ষা বাঁধের পাশাপাশি নদী তীরবর্তী বাঁধ হয়নি, সেই এলাকাগুলোতে ভাঙ্গনের প্রবণতা বেড়েছে। শাহজাদপুরের আরকান্দি, পাঁচিলে এবং কাজীপুরের ভাটপিয়ারি এলাকায়ও কিন্তু কয়েকদিন যাবত যমুনা নদী ভাঙছে। তবে আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীতে এই যে পানি বৃদ্ধি পাচ্ছে, এই পানি বৃদ্ধি আরো কয়েকদিন অব্যাহত থাকবে। তবে এখনো যেহেতু বিপদ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে 148 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 170 সেন্টিমিটার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই যে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এর ফলে আসলে শঙ্কা রয়েছে। তবে আসলে বন্যার কিন্তু শঙ্কা নেই তারা কিন্তু বলছেন। পাশাপাশি যে এলাকাগুলো আসলে ভাঙ্গন প্রবণতা বেশি, বিশেষ করে সিরাজগঞ্জের যে 78 কিলোমিটার বাঁধ রয়েছে, এই বাঁধের যেগুলো অংশ সংস্কার করা প্রয়োজন সেগুলো অংশ সংস্কার করছেন। পাশাপাশি যেগুলো এলাকায় ভাঙ্গনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সেগুলো এলাকায় জিও ব্যাগ ফেলে তারা কিন্তু ভাঙ্গন রোধের চেষ্টা করে যাচ্ছেন। তবে আসলে এই যে কয়েকদিন যাবত এই অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি, এতে করে আসলে যমুনা পাড়ের মানুষ স্বস্তিতে থাকতে পারছে না। তাদের ফসল রয়েছে, পাশাপাশি বাড়িঘর যেহেতু নিম্ন এলাকায় রয়েছে, সে কারণে আসলে তাদের মধ্যে এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। তো রাত্রে এই ছিল সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধির সবশেষ। যমুনা নদীতে পানি বাড়ায় আতঙ্ক নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রিফাত রহমান। কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, এর মধ্যে শনাক্ত হচ্ছে করোনাও। একই সময়ে 3টি সংক্রামক রোগের হানায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ম্যালেরিয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যা, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা ও পাহাড়ি এলাকা ভ্রমণ নিয়ন্ত্রণ ছাড়া এই সংকট সামাল দেওয়া কঠিন। মন্তব্য বিদগ্ধ জানাচ্ছেন বাকিটা। একদিকে ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে ম্যালেরিয়ার কবল, এর মাঝে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসও। সব মিলিয়ে জেলার স্বাস্থ্য খাতের উপর বাড়ছে চাপ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে জানুয়ারি থেকে 25 জুন পর্যন্ত কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2508 জন, যার মধ্যে 2205 জনই রোহিঙ্গা আর স্থানীয় 303 জন। শুধু জুন মাসে আক্রান্ত 856 জন। তবে ডেঙ্গুতে এখনও মৃত্যুর ঘটনা না ঘটলেও ম্যালেরিয়ায় জুন মাসে প্রাণ হারিয়েছেন 6 জন, যার মধ্যে 5 জন রোহিঙ্গা, 1 জন স্থানীয়। এরা সবাই পাহাড়ি এলাকা ঘুরে এসে আক্রান্ত হয়েছিলেন। হাজতuna algoire era saida haz gurinna abari jaire জ্বর মানে কি এড়ে জ্বর উঠিলে মানে গমক ভালো গিয়ে ডাইরেক্ট আবার গিয়ে তো এরা সাইডটা আবার জ্বর উঠি। আর বাচ্চারা 3 দিনের চিকিৎসা করছে, 3 দিন যখন চিকিৎসা করছে চিকিৎসাটা ভালো না হওয়ার বাচ্চারা ফোন দেওয়া নাই, হাসপাতাল মেডিকেল হাসপাতালের মধ্যে ভর্তি করাই। ছুটি শেষ হয়ে গেছি, ছুটি শেষ হওয়ার পর আমি হাজারের মধ্যে চলে গেছি। চলে যাওয়ার পর একদিন হয়েছে, একদিন পর আমি ক্লাসে গেছি। ক্লাসের মধ্যে আমি তখন আশরাফ হঠাৎ অসুখ হয়ে গেছে। ম্যালেরিয়ায় গত 6 মাসে আক্রান্ত হন 431 জন, আর শুধু জুন মাসে আক্রান্ত হয়েছেন 216 জন। আক্রান্তদের মধ্যে 200 জনই বান্দরবান, রাঙামাটি কিংবা নাইক্ষ্যংছড়ি সহ পাহাড়ি এলাকা থেকে কাজ করে বা ভ্রমণে গিয়ে ফিরে এসেছেন। গত 2 বছরের তুলনায় এই মাসে আমাদের অলরেডি অনেকগুলো ম্যালেরিয়া কেস ধরা পড়েছে। ধরা পড়ার কেসগুলো কিন্তু কক্সবাজারের নিজস্ব না, এগুলো সব হলো এরা বাইরে কাজ করতে যায়। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী বান্দরবান জেলা আছে, এই জেলা খুবই ম্যালেরিয়া প্রবণ জেলা। ওখানে গেলে মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়, কিন্তু ওখানকার সাধারণ লোকজন যারা আছে তারা তো ম্যালেরিয়ার সঙ্গে সচেতন, জ্বর হলে পরীক্ষা করে ওষুধ পায় ওখানে। কিন্তু আমাদের যে লোকগুলো ওখানে কাজ করতে যায় তারা জ্বর হলে এখানে চলে আসে। এখানে চলে আসার পরে আমাদের তো এখানে ম্যালেরিয়ার সাথে একটু কম, সেজন্য এত বেশি গুরুত্ব আমরা ফার্মেসিতে যখন যাই তো ফার্মেসি থেকে ওষুধ খেয়ে তারা 2-1 দিন অপেক্ষা করে। এই 2-1 দিন অপেক্ষা করতে গিয়ে ম্যালেরিয়াটা সিরিয়াস হয়ে যায়।
ডেঙ্গু ও ম্যালেরিয়ার ভয়াবহতা যখন বাড়ছে ঠিক তখনই মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। বর্তমানে জেলায় শনাক্ত হয়েছেন ১৬ জন করোনা রোগী, যার ১১ জন রোহিঙ্গা, ৫ জন স্থানীয়। এদের সবার চিকিৎসা চলছে নিজ নিজ বাড়িতে। তবে আপাতত প্রস্তুত রাখা হয়েছে সদর হাসপাতালের ৬টি কেবিন। এখানে কোনো রোগী চিকিৎসা নিতে আসে না এ পর্যন্ত, এবং তবে আমরা যেহেতু এটা আমাদের কোভিড বাড়ছে পুরো বাংলাদেশে, এবং তাদের প্রস্তুতি হিসেবে আমরা কিন্তু 6টা একটা বেড কেবিনটাকে আমরা কোভিডের জন্য সংরক্ষিত রেখেছি। 9 সদস্য বিশিষ্ট সিনিয়র কনসালটেন্ট একটা টিম করা হয়েছে, যারা মানে কোনো কোভিড মানে কোনো জটিলতা যদি নিয়ে আসে, হ্যাঁ, সেই চিকিৎসার জন্য আমাদের ওই কমিটি করা হয়েছে। তারপরে স্যাম্পল কালেকশনের জন্য আমাদের একটা এই কী বলে এই আউটডোরে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ফ্লু কর্নারে আমরা একটা টিম করেছি। করোনার সংক্রমণ দেখা দেওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে গঠন করা হয়েছে 9 সদস্যের র্যাড টিম। স্বাস্থ্য বিভাগের দাবি, মশা নিয়ন্ত্রণে মশারি বিতরণ, সচেতনতামূলক প্রচার ও ম্যালেরিয়া আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনসচেতনতা সৃষ্টি। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত 159 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় মারা যাওয়া 2 জনই পুরুষ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 40 জন, যাদের মধ্যে 22 জন পুরুষ ও 18 জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 9,222 জন, যার মধ্যে 5,420 জন পুরুষ ও 3,802 জন নারী। এছাড়া করোনায় নতুন করে আরও 10 জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 1 জন। এদিকে কুমিল্লায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত কুমিল্লায় মোট আক্রান্তের সংখ্যা 3,000-এর বেশি। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, ডেঙ্গুর প্রকোপ কমাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন? রাত্রি ডেঙ্গুর প্রতিদিনই কিন্তু নতুন নতুন সংক্রমিত লোকজন সংক্রমণ বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু সে অনুযায়ী সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলো যেভাবে মশা নিধনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার প্রয়োজন ছিল, সেরকম কিন্তু করছে না। এবং সেগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে বেশ অভিযোগ রয়েছে, আতঙ্ক ছড়িয়েছে বেশ। কারণ কুমিল্লার দাউদকান্দি উপজেলাতেই কিন্তু ডেঙ্গুর এত বেশি প্রকোপ যে সেখানে ডেঙ্গুর হটস্পট হিসেবে কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 2,000-এরও বেশি মানুষ এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং সেখানে 6 জন মানুষ ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন। তো এখানে সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য আমরা পাই, সেখানে উপজেলার সাথে কিন্তু সমন্বয়হীনতা বেশ স্পষ্ট। কারণ জেলার হিসেবে আমাদেরকে দেখানো হচ্ছে যে 4 জন মৃত্যুবরণ করেছে। আমরা সেই হিসেবে জানি যে আমরা উপজেলাতেই কিন্তু একটি উপজেলাতে কিন্তু তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রতিটি এখানে 17টি উপজেলা রয়েছে। এখানে মানুষজন প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্ত মানুষজন সবাই কিন্তু সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে না, কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, কেউ এবং কেউ বাড়িতে বসেও চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে আসলে মানুষের মধ্যে এই যে ডেঙ্গুর যে বেশি পরিমাণে মানুষজন যে আক্রান্ত হচ্ছেন, তাতে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। প্রতিদিনই মানুষজন পরীক্ষা নিরীক্ষা করছেন, সন্দেহ হলে জ্বরের রোগীরাই কিন্তু আসলে এটার সন্দেহজনক হিসেবে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। তো উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেগুলো কিন্তু সব রিপোর্ট এখানে আসছে না, এবং যার কারণে আসলে সরকারি হিসাবের কিছুটা গরমিল রয়েছে। তো এখানে প্রতিদিনই যেভাবে মানুষজন বাড়ছে, মানুষের প্রত্যাশা হচ্ছে যে এখানে প্রশাসনিকভাবে আরও বেশি ডেঙ্গুর জন্য ছড়িয়ে না পড়ে সেটিকে নিরোধ করতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং ডাক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সবাই বলছেন যে সবাই তার নিজ বাড়ির আঙিনা এবং যেখানে পানি
ময়লা পানি, বৃষ্টির পানি জমে ডেঙ্গুর মশা উৎপাদন হতে পারে, সেই জায়গাগুলোতে নষ্ট করার জন্য কিন্তু তারা বলছেন এবং সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান করছেন। এবং সিটি কর্পোরেশনের এলাকাতে কিন্তু অতীতে আমরা যেরকম মশা নিধনের জন্য কার্যক্রম দেখেছি সেটি কিন্তু এই বছর আমাদের চোখে পড়ছে না, যদিও বেসরকারিভাবে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এবং জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে গত 2 দিন আগে তারা ফগার মেশিন দিয়ে 2-1টি এলাকায় তারা মশা নিধনের জন্য কাজ করেছেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেগুলো পর্যাপ্ত না এবং মানুষের প্রত্যাশা হচ্ছে যে খুব শিগগিরই যেন তারা সিটি কর্পোরেশন থেকে পর্যাপ্ত মশা নিধনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লার হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। জমে উঠেছে ময়মনসিংহের শম্ভুগঞ্জের চামড়ার হাট জমে উঠলেও অভিযোগ রয়েছে চামড়ার দাম নিয়ে ট্যানারি মালিকদের টালবাহানায় চরম বিপাকে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শম্ভুগঞ্জ চামড়া হাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, হাটের সার্বিক ব্যবস্থাপনা সহ দরদাম নিয়ে কি বলছেন মৌসুমী ফরিয়ারা, জানাবেন। রাত্রি ময়মনসিংহের জেলার সবচেয়ে বড় যে চামড়ার হাট সেটি শম্ভুগঞ্জ চামড়ার হাট এবং আজকে হাটের তৃতীয় হাট বলা যায় এবং এই হাটে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা তো রয়েছে, পাশাপাশি সুনামগঞ্জ, কিশোরগঞ্জের যারা ব্যবসায়ী রয়েছেন মৌসুমী চামড়া ব্যবসায়ী, তারা এই 2 হাট ধরেই কিন্তু এখানে চামড়া নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে যে শোচনীয় বিষয়টি সেটি হচ্ছে ক্রেতার সমাগম নেই। মূলত এখানে ময়মনসিংহে যেহেতু কোনো ট্যানারি নেই, মূলত মালিকদের ঢাকার যে যারা ট্যানারি মালিক রয়েছে তাদের উপরেই কিন্তু এই সমস্ত মৌসুমী চামড়া ব্যবসায়ীদের ভাগ্য নির্ধারণ হয় এবং তারা এসে চামড়া কিনে যায়। আজকে আমরা ট্যানারি মালিকদের সমাগমটা কম দেখছি, যারা এসেছেন তারা 500 থেকে 600 টাকার উপরে কিন্তু কোনো চামড়ার দাম করছেন না এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটা বলছেন মৌসুমী ব্যবসায়ী, যারা বলছেন যে প্রত্যেকটি চামড়া লবণজাত করে তাদের খরচই এসেছে 800 থেকে 900 টাকা পর্যন্ত। সুতরাং এখানেও আরও 200-300 টাকা করে তাদের লস হচ্ছে। একটি বলতে গেলে তারা যেটা অভিযোগ করছে একটা সিন্ডিকেটের চাদরে পুরো হাটটিকে তারা ঢেকে রেখেছে এবং এর বেশি কিন্তু দাম তারা তুলছেন না। এবং ইজারাদারও যেটা বলছিলেন যে আসলে দাম কম থাকার কারণে তাদের বিক্রি কম হচ্ছে হাটে এবং হাটে কিন্তু এই যে পরিবেশ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক স্যাঁতস্যাঁতে জায়গা এবং একটা জায়গায় পানি উঠে পড়েছে, সেখানে কিন্তু চামড়াগুলো রাখা যাচ্ছে না এবং বিগত সময়ে 2 হাটে দেখা গেছে যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং যার কারণে কয়েক দফায় কিন্তু লবণজাতকরণ করতে হয়েছে চামড়াগুলোকে, খরচ কিন্তু আরও বেড়েছে। আজকে যারা চামড়াগুলো বিক্রি করতে পারবেন, এখন কিন্তু 11টার উপরে বেজে যাচ্ছে, যারা বিক্রি করতে পারবেন তাদেরকে আবারও দেখা গেছে এই হাটে রেখে যেতে হবে, আবারও তাদের খরচ বাড়তে হবে এবং অনেকের এই চামড়াগুলো আবার গাড়ি দিয়ে পরিবহন করে নিয়ে যেতে হবে। সুতরাং এখন যে সমস্যাটা আমরা হাটে দেখছি, একবারে ট্যানারি মালিকদের সমাগমটা কম রয়েছে, যার কারণে কিন্তু বিক্রি হচ্ছে না চামড়াগুলো, এখনো চামড়াগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যারা কিছু বিক্রি করছেন খুব কম দামে বিক্রি করছেন এবং যে দাম তারা আসলে পাচ্ছেন সেই দাম কিন্তু আসলে বিক্রি করা যাচ্ছে না। তবে ইজারাদার যেটা আমাদেরকে জানিয়েছেন, হাটের একটা চরম ব্যবস্থাপনা রয়েছে, খুবই দুর্ভোগ পোহাতে হয় সাধারণ ব্যবসায়ীদের। এই দুর্ভোগটা যেন লাঘব করে, বিশেষ করে সিটি কর্পোরেশন এই হাটটি যেহেতু ইজারা দেয়, সুতরাং এইখানে এই হাটটি যদি উন্নয়ন করা যায়, একদিকে যেমন ব্যবসায়ীরা এখানে এসে সুবিধা করতে পারবেন, ট্যানারি মালিকরা এসে ব্যবসা করতে পারবেন এবং এই যে চামড়ার দরদাম নিয়ে যে একটা সমস্যা সৃষ্টি হয় প্রতিনিয়ত, এই সমস্যাটি কিন্তু আর হবে না। তো এখন পর্যন্ত আমরা যখন হাটে রয়েছে, সকাল থেকে আমরা রয়েছি এই হাটে আসার পর কিন্তু বেচা বিক্রি খুবই খারাপ অবস্থা এবং প্রত্যেকটি চামড়াতে আসলে কম দাম করছে ট্যানারি মালিক এবং বলতে গেলে বেচা বিক্রি একেবারেই কম হচ্ছে, প্রায় কয়েক লক্ষ চামড়া এখানে কিন্তু রয়েছে। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত রাত্রি আমার কাছে ময়মনসিংহ থেকে শম্ভুগঞ্জ চামড়া হাট থেকে সর্বশেষ খবর বেচা বিক্রি। ময়মনসিংহের চামড়ার হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সিলেট বিএনপির বিজনেস ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থাৎ আমরা শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে তো হবে না, ব্যবসাতে একটা গণতান্ত্রিক অধিকার সকলের থাকতে হবে, নারী পুরুষ সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। এবং এই জন্য আগামী দিনের বাংলাদেশ কি হবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ কোথায় যাবে, আমাদের লক্ষ্যমাত্রা কি হবে, আমরা বাংলাদেশের যে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এটাকে আবার পুনরুদ্ধারের জন্য আগামী দিনে যারা সরকারে আসবে তাদের নীতিমালা কি হবে, তাদের ভূমিকা কি হবে, এই ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার জন্য
সকলের কাছে ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি একটা দেশ করার জন্য এবং বিদেশি বিনিয়োগ আনার জন্য যে পরিবেশ দরকার, যে পরিবর্তন দরকার, যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, সেটা আমরা কিভাবে দিতে পারি। আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কথা শুনতে হবে, ব্যবসায়ীদের সমস্যাকে বুঝতে হবে। ব্যবসার সাথে একটা রাজনৈতিক সরকারের একটা ঘনিষ্ঠ সংযোগ থাকে। আমি যখন মন্ত্রী ছিলাম, মূলত আমার দুয়ার সকল ব্যবসায়ীর জন্য খোলা ছিল। আপনারা যারা অনেকে ডিল করেছেন আপনারা জানেন যে মন্ত্রণালয় হচ্ছে দেশকে সেবা করার জন্য, মন্ত্রণালয় দেশের মানুষকে নির্দেশ দেওয়ার জন্য নয়, ফ্যাসিলিটেট করা, দেশের পরিবেশ, ব্যবসায়ীদের অবস্থান জেনে শুনে বুঝে নীতিমালা করার সিদ্ধান্ত দেওয়া, যাতে করে সকলের জন্য ব্যবসার পরিবেশ একটা সুস্থ পরিবেশ থাকে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বড় ধরনের নীতিমালায় পরিবর্তন আনতে হবে। বিজনেস ফ্রেন্ডলি যদি দেশ হয় তাহলে আপনাকে সরকারের নীতিমালায় বড় ধরনের, আমি পরিবর্তনের কথা বলছি না, আমি কিন্তু বড় ধরনের পরিবর্তনের কথা বলছি। বাংলাদেশের ট্রান্সফরমেশনাল চেঞ্জ আনতে হবে, বাংলাদেশের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ কিন্তু একটা ওভার রেগুলেটেড কান্ট্রি, এত রেগুলেশন কেউ কাজ করতে পারছে না এখানে। প্রতিটি জায়গায় বাধা, ব্যুরোক্রেটিক বাধা, নাইলে ব্যাংকের টাকা নাই, নাইলে আপনার সরকারি নীতিমালার বাধা, অথবা ব্যবসার পরিবেশের বাধা। সুতরাং আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমূল পরিবর্তন, ছোটখাটো কোনো পরিবর্তন, আমূল পরিবর্তন। এবং এই পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যবসায়ীরা যদি কাজ করতে না পারে, অর্থনীতি যদি ফাংশন না করে, ইন্ডাস্ট্রি যদি কাজ করতে না পারে, তাহলে তো কেউ পাবে না। শ্রমিকেরও কোনো অবস্থান থাকবে না, আপনার রপ্তানিরও কোনো অবস্থান থাকবে না। মার্কেটে যে চাহিদা, সেই চাহিদা মিটার জন্য কেউ থাকবে না। এটা ব্যবসায়ীরা একমাত্র যারা এটা মেটাতে পারে। বিএনপির পলিসি হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, জিয়া রহমান সাহেব বলে গেছেন। অর্থাৎ আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে গ্রোথ কিন্তু কোনোদিন সরকার আনে না। এই যে আমরা যে প্রবৃদ্ধির বড় বড় গল্প করি, আমরা প্রবৃদ্ধি আনতে হলে ব্যবসায়ীদের সরাসরি ভূমিকা থাকতে হবে, অংশগ্রহণমূলক ভূমিকা থাকতে হবে। আর দেশের সাধারণ মানুষের এই অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য দেশের সাধারণ মানুষকে আপনাকে সম্পৃক্ত করতে হবে। শ্রমিক, কৃষক, ব্যবসায়ী প্রত্যেকে সমানভাবে অংশীদার হতে হবে বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের পথে। এই জন্য আমাদের যেই দলটি বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছে, যেই দলটি বাংলাদেশে সব অর্থনৈতিক সংস্কার যেই দলটি করেছে, যেই দলটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, কৃষকের, শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা জায়গায় নিয়ে গেছে। গত 15 বছরে সেটা আবার ধ্বংস করা হয়েছে। আপনাদের মনে থাকার কথা, আমরা যখন শেষ বয় ক্ষমতা ছাড়ি বিএনপি 2007-এর দিকে, 7-8 দিকে, বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 7.06। এই প্রবৃদ্ধি কিন্তু এখনো বাংলাদেশে অর্জন হয়নি, এটা অনেকে হয়তো ভুলে গেছে। 7.06 প্রবৃদ্ধি ছিল আমরা যখন সরকার থেকে চলে যাই। সিলেটের বিএনপির বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 6 বছর পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এ নিয়ে আরও জানাতে সম্মেলন কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, বিএনপির কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন।
আমার পেছনে আপনি জনসমুদ্র দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে দীর্ঘ 6 বছর পর দুর্গাপুর উপজেলা বিএনপির যে কাউন্সিল, সেই কাউন্সিলকে ঘিরে কিন্তু ইতিমধ্যে যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই উপজেলার প্রায় 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভার যেই নেতাকর্মীরা রয়েছেন, আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই কিন্তু তারা খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে কিন্তু এই যে দুর্গাপুর অডিটোরিয়াম কেন্দ্র, সেই অডিটোরিয়াম কেন্দ্রে কিন্তু তারা আসতে শুরু করেছেন এবং এই অডিটোরিয়ামে কেন্দ্রে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তাদের যেই নেতা আছে তাদেরকে সমর্থন করে যাচ্ছেন। আমি যদি একটু বলে রাখি, 2014 সালে কিন্তু এই দুর্গাপুর উপজেলায় সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর পরবর্তীতে 2019 সালে সেটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ 6 বছর কিন্তু সেই আহ্বায়ক কমিটি কিন্তু সেই দায়িত্ব পালন করেছেন এবং এই 6 বছর তারা দায়িত্ব পালনের পর এখন 2025 সালে এসে কিন্তু আবার নতুন করে যে কাউন্সিল অনুষ্ঠান হচ্ছে, সেই কাউন্সিলকে মাথায় রেখে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমি যদি আপনাকে একটু বলে রাখি, এই কাউন্সিল অনুষ্ঠানের আগে কিন্তু ইউনিয়ন এবং অন্যান্য যে কাউন্সিলগুলো রয়েছে সেইগুলো কিন্তু শেষ হয়েছে। এই কাউন্সিল অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল। তিনি কিছুক্ষণ মধ্যেই এখানে যোগ দেবেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং এই যে কাউন্সিল অনুষ্ঠান, সেই কাউন্সিল অনুষ্ঠানে কিন্তু সূচনা করবেন। এর মধ্যেই কিন্তু আমার পেছনে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দলবদ্ধভাবে অপেক্ষা করছেন কখন তাদের নেতাকে দেখবেন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে আগামীতে যেহেতু নির্বাচন রয়েছে, বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের আগে বিএনপিকে সুসংগঠিত করতে তারা কাজ করে যাচ্ছেন এবং এই কাউন্সিলের মধ্য দিয়ে তারা এমনটাই ভাবছেন যে আগামীতে যে ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচন, সুন্দর একটি নির্বাচন তারা উপহার দিতে চান। এমনটাই প্রস্তুতি কিন্তু এই কাউন্সিল থেকে তারা নিবেন, এমনটাই বলছেন। এবং এই কাউন্সিলের মধ্য দিয়ে দীর্ঘদিনের যে তাদের বঞ্চনা, দীর্ঘদিনের যে তাদের কষ্ট, দীর্ঘ প্রায় 16-17 বছর যে তারা কষ্টের মধ্যে দিন পার করেছেন, সেই কষ্টেরও অবসান হবেন। এখান থেকে ত্যাগী যেই নেতারা রয়েছেন এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদেরকেই মূল্যায়ন করা হবে, তাদের হাতে নেতৃত্ব দিয়ে তাদেরকে সুন্দর একটি কমিটি গঠন হবে, যে কমিটি জনমানুষের জন্য কাজ করবে, তেমনটাই কিন্তু বলছেন। আমি আপনাকে একটু আরেকটা জিনিস বলে রাখি, নেত্রকোনার 5টি আসনের মধ্যে দুর্গাপুর এবং কলমাকান্দা এই 2টি আসন, এই 2টি উপজেলা, নেত্রকোনা 1 আসন, এই 1 আসন বরাবরই গুরুত্বপূর্ণ। তাই বলা যায় যে এই আসনকে ঘিরে নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু শুরু থেকেই বেশি ছিল। তাই এই কাউন্সিলের মধ্য দিয়ে আজকে একটি সুন্দর কমিটি গঠন হবে। সেই যে কমিটি তৃণমূলে একদম গ্রাম পর্যায়ে, যেহেতু সীমান্ত এলাকা রয়েছে, সেই জনমানুষের পক্ষ হয়ে কাজ করবে এবং নির্বাচনে সুন্দর একটি ফলাফল এনে দিবেন, এমনটাই আশা করছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বিএনপির উপজেলা কাউন্সিলের সর্বশেষ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। দেশের অন্যতম ব্যস্ত নওয়াপাড়া নৌ বন্দর কেন্দ্রিক বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। এলসি জটিলতা, রাজনৈতিক পট পরিবর্তনে অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারী বাণিজ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আগ্রহ নেই নতুন বিনিয়োগকারীদের। আর নাব্য সংকটে বন্দরে কার্গো জাহাজ ভিড়তে না পারায় শ্রমিকদের বড় অংশই কর্মহীন হয়ে পড়েছেন। দেখা দিয়েছে রাজস্ব আয় কমার শঙ্কা। যশোর থেকে আরো জানাচ্ছেন রিপন হোসেন। নৌ, স্থল আর রেলপথের সুবিধা সম্বলিত নওয়াপাড়া নৌবন্দর 1990 সালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম। ত্রিমাত্রিক যোগাযোগ সুবিধা থাকায় দ্রুত আমদানি নির্ভর বাণিজ্য বাড়তে থাকে। বিশেষ করে সার, কয়লা, চাল, গমসহ কমপক্ষে 7 ধরনের পণ্যের বৃহত্তর মোকামে পরিণত হয় এই নৌবন্দর। তবে এলসি জটিলতা, ডলারের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে বেশ কিছুদিন ধরেই দেশের অন্যতম ব্যস্ত নৌবন্দরটির ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। এই কার্গো এবং আমদানিকৃত মালের কমার কারণ মূলত এলসি সংকট, ডলার সংকট, যার কারণে কার্গো কম আসলে আমাদের শ্রমিকরা বসে থাকতেছে, তাদের কাজ হচ্ছে না। জাহাজের মাল সরাসরি ট্রাকে নাই, যার কারণে একটা জাহাজ 2 মাস 2.5 মাস মনে করেন এখানে বসে থাকে। এর কারণে অনেক জাহাজ মালিক নপলাই জাহাজ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। নদীটার নাব্যতাটা একটা
প্রবলেম, পাশাপাশি এলসি জটিলতা আছে, এটাও একটা প্রবলেম। তো এই সব মিলে নওপাড়ার ব্যবসা আসলে খুব বেশি ভালো অবস্থানে নাই। এছাড়া যে নদকে ঘিরে চলে বিপুল কর্মযজ্ঞ, সেই ভৈরব নদ নাব্যতা হারিয়ে নিজেই মৃতপ্রায়। এতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে পণ্য আনা নেয়ায়। আগে দৈনিক গড়ে 20 থেকে 25টি কার্গো জাহাজ যোগে মালামাল আসত, এখন তা নেমেছে অর্ধেকে। বিগত অর্থ বছরে আমরা যেখানে 5 কোটি টাকা আমাদের রাজস্ব আয় হয়েছে, এই বছর সেই রাজস্ব আয় কিছুটা কমবে আমরা সেই আশঙ্কা করছি। যদি ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করা যাচ্ছে। এদিকে কার্গো জাহাজের সংখ্যা কমে আসায় বন্দরে কর্মরত 20 থেকে 25 হাজার শ্রমিক চরম বিপাকে পড়েছেন। অনেকেই হয়ে পড়েছেন কর্মহীন। এই লাইটারগুলো আমরা আগে খালি করতাম, মনে করেন যে 2 দিন 3 দিন লাগতো, এখন মনে করেন যে 1 সপ্তাহেও আমরা খালি করতে পারছি না, 15 দিন লাগতেছে। আগে যে জাহাজ নদীর কাজ করেছি তার থেকে নদী গেছে বুঝিয়ে, এখন দূরস্থ হয়ে গেছে। 2 দিন পরে মাটি কাটে, আবার ওই মাটি যেখানে কাটে ওখান থেকে আবার ধুয়ে মনে করেন নদীতে নেমে যায়। এই জন্য আমাদের এই চরগুলো এইভাবে, এই জেটিগুলো এইভাবে মার খেয়ে যাচ্ছে। অচিরে আমাদের এই নদীটা খনন করলে আমরা উপকৃত হতাম এবং আশেপাশে যারা শিল্প ব্যবসায়ীরা আছে তারা উপকৃত হতো। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 12 কিলোমিটার দৈর্ঘ্যের এই বন্দরে বছরে 3,500-এর বেশি জাহাজ পণ্য আনা নেয়া করে। এখন যশোর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ওরওয়াইল সড়কের অন্তত 4 কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল। অভিযোগ উঠেছে, প্রতিবারই নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করার ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি বারবার সংস্কার প্রকল্প নিতে হয় এলজিইডি কর্তৃপক্ষের। সড়কে খানাখন্দ হওয়ায় দুর্ভোগ বাড়ছে জনসাধারণের। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। প্রায় 14 কিলোমিটার সরাইল ওরওয়াইল সড়ক, যার কয়েক কিলোমিটার অংশ জুড়ে এমন পরিস্থিতি। দীর্ঘদিন সংস্কারের অভাবে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরাইলের 2টি ইউনিয়ন ও নাসিমনগরের চাতলপাড় ইউনিয়নের এক অংশের বাসিন্দাদের যাতায়াতের এটি একমাত্র সড়ক। মূলত সরাইল ওরওয়াইল সড়কের ভুইশ্বর বাজার থেকে কালিশিমুল পর্যন্ত দীর্ঘদিন বেহাল। বৃষ্টির সময় সড়কটিতে দুর্ভোগ আরও বাড়ে। যন্ত্রপাতি নষ্টের অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেন যানবাহন চালকরা। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার করে দুর্ভোগ নিরসনের দাবি স্থানীয়দের। অতিমাত্রায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করে, যে কারণে রাস্তার টেকসই হয় না। আমাদের মূল যে জেলা ব্রাহ্মণবাড়িয়া, তাদের সাথে এই রাস্তার জন্য আমরা ঠিক মতো যোগাযোগ করতে পারি না। ভাঙ্গা একবারে ওরাইল বাজার থেকে একবারে বিশ্বরোডবন্দি কথার কথা বলা যায়, যে সরাইল বন্ধু বলা যায় যে রাস্তা পুরোটাই ভাঙ্গা। আমাকে অনেক সমস্যা ডেলিভারি দিতে। যাদেরকে টেন্ডার দেওয়া হয় তারা কিন্তু ভালো করে কাজ করে না, তারা ফালায় যায়। যার পরে আমাদের যে দুর্ভোগ, দিনের পর যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আমরা বুক করতেছি। এলজিইডি কর্তৃপক্ষের দাবি, সড়কের একপাশে হাওর থাকায় বর্ষার পানি স্রোতে ক্ষতিগ্রস্ত হয়। তবে চলমান বৃষ্টির মৌসুম শেষ হলেই সংস্কার কাজ শেষ করা হবে। ধারাবাহিক বৃষ্টির কারণে কাজটা আমরাই শুরু করতে দেই নাই, অথবা কন্ট্রাক্টরেরও একটু অমনোযোগ ছিল। তাই ইনশাল্লাহ বৃষ্টি শুরু হওয়ার 1 মাসের ভিতর কাজটা সম্পন্ন করতে পারবো। এদিকে সরাইল ওরওয়াইল সড়কের ভাঙা অংশ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সড়কটি সংস্কারে গেল বছরের জুনে 3.5 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় এলজিইডি কর্তৃপক্ষ। ইতোমধ্যে মেয়াদ শেষ হলেও বন্ধ রয়েছে সংস্কারের কাজ। এখন ব্রাহ্মণবাড়িয়া। নরসিংদীতে চলছে দিনব্যাপী ফল উৎসব। এতে 1.5 শতাধিক দেশি বিদেশি ফল নিয়ে বসেছে 12টি স্টল। ফল উৎসব নিয়ে আরও জানাতে নরসিংদীর পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, ফল উৎসব ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন?
ফল উৎসবকে ঘিরে কিন্তু শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক যারা রয়েছেন সকলেই বেশ উচ্ছ্বাসিত। আমরা সকাল থেকে এখানে রয়েছি, সকাল 10টায় আসলে এই ফল উৎসবটি উদ্বোধন হয়েছে এবং এটি দিনব্যাপী চলবে এবং এই ফল উৎসবের মোট 12টি স্টল রয়েছে। 12টি স্টলে প্রায় 175টি ফল, 175 প্রজাতির ফল রয়েছে, এমনটাই আমাকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা যদি একটু ভিন্ন ফলের দিকে যাই, আম কাঁঠালের বাইরে আসলে এখানে বাউ ফল রয়েছে, আনার রয়েছে, রয়েছে ডেওয়া বা গ্রামীণ বিলুপ্ত প্রায় যে ফলগুলো রয়েছে সেগুলোর কিন্তু সমাহার আমরা দেখতে পেয়েছি এই ফল উৎসবে। এছাড়া বিভিন্ন প্রজাতির আনারস আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন প্রজাতির আম দেখতে পেয়েছি। যেহেতু নরসিংদী জেলা বরাবরই লটকনের জন্য বিখ্যাত, সেই লটকনও কিন্তু আমরা বিভিন্ন প্রজাতির, বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন গন্ধের লটকনের সমাহারও কিন্তু আমরা ফল উৎসবে দেখতে পেয়েছি। তো যেহেতু 150রও বেশি ফলের সমাহার রয়েছে এই ফল উৎসবে, শিক্ষার্থী এবং শিক্ষকরা বেশ আনন্দের সহিত আসলে এই উৎসবটি উপভোগ করছেন। বিশেষ করে শিক্ষার্থীরা, বিশেষ করে নতুন প্রজন্ম নানাবিধ বিলুপ্ত প্রায় ফলের সাথে আসলে পরিচিত হচ্ছেন এই ফল উৎসবের মাধ্যমে। আয়োজকদের সাথে কথা হয়েছে আমার এই চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তুহিন, ওনার সাথে কথা হয়েছে। উনি যেমনটি জানিয়েছেন যে নতুন প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীদেরকে বিলুপ্ত প্রায় ফলের সাথে, দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত এই ফল উৎসব। এছাড়া এই ফল উৎসবকে ঘিরে কিন্তু এখানকার অভিভাবক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন সকলেরই একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এই ছিল নরসিংদী থেকে ফল উৎসবের সবশেষ। নরসিংদীতে চলছে দিনব্যাপী ফল উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম। কম খরচে বেশি লাভ, শেরপুরে জনপ্রিয় হচ্ছে কলা চাষ। এখানকার মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী, তাই যুক্ত হচ্ছেন নতুন চাষিরাও। চলতি বছর জেলায় কলা আবাদের লক্ষ্য ছাড়িয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্তত 20টি জেলায় যাচ্ছে এই জেলার কলা। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। সদরের চরশেরপুর ইউনিয়নের জুগিমা গ্রাম। চলতি বছর এই গ্রামের প্রায় 500 কৃষক বিভিন্ন জাতের কলা চাষ করেছেন। বিঘা প্রতি খরচ হচ্ছে 20 থেকে 30,000 টাকা, যেখান থেকে 80,000 থেকে 1 লাখ টাকা কলা বিক্রি করছেন কৃষক। সব খরচ বাদে বিঘায় লাভ হচ্ছে 60 থেকে 70,000 টাকা। শ্রীবর্দীর পাশাপাশি সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা সহ বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে কলা। একবার কলা চারা রোপণে 24 মাসে 3 বার ফলন পাওয়া যায়। অল্প শ্রম ও পুঁজিতে ভালো লাভ হওয়ায় অন্য ফসলের তুলনায় দিন দিন বাড়ছে কলা চাষের পরিধি। প্রতি জমিনে ধান কম হয়, এর জন্য মনে করেন যে আমি এই কলার চাষ করছি। প্রতি ছড়িতে 2 থেকে 150 টাকা নাবইত আছে। শেরপুরের কলার স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বেশি। জেলার হাটগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ কলা অন্তত 20টি জেলায় সরবরাহ হয়, যা এই অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমার পাশের জমিতে অন্যরা কলা চাষ করতেছে, ওদের দেখা দেখিতে আমিও কলা চাষ করছি। 1200 গাছ লাগাইছি, আমাদের 6 লাখ টাকার মতো বেতন যাইব। বর্তমানে অল্প পুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় কলা হয়ে উঠেছে এক সম্ভাবনাময় অর্থকরী ফসল। অন্যান্য ফসলের চেয়ে এই ফসলটাতে লাভবান বেশি হচ্ছে, এর জন্য কৃষক কলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। কৃষি বিভাগ থেকেও উচ্চ ফলনশীল জাত এবং আধুনিক কলা চাষে দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। ভবিষ্যতে এই চাষ আরও বিস্তৃত হবে বলে আশা কৃষি বিভাগের এই কর্মকর্তার। 1 বিঘা জমিতে আমাদের খরচ বাদে প্রায় 1 লাখ টাকার মতো গড়ে প্রায় লাভ হয়। এই জন্য দিন দিন কলা চাষের প্রতি কৃষকরা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষি বিভাগ কলা চাষে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। চলতি বছর শেরপুরে 660 হেক্টর জমিতে কলা চাষের লক্ষ্য নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ, তবে ইতিমধ্যেই তা ছাড়িয়ে 943 হেক্টরে দাঁড়িয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় বাস ট্রাক সংঘর্ষে নিহত 4। পিরোজপুরে ভাইয়ের স্ত্রী সহ ইউপি সদস্য খুন। ক্লাসে গুরুত্ব না দিয়ে বগুড়ায় কলেজ শিক্ষকরাই খুলছেন টিউশন সেন্টার। কলেজের সাইনবোর্ড ব্যবহার করে কোচিং বাণিজ্যের অভিযোগ। এলসি জটিলতা সহ নানা কারণে নওয়াপাড়া নৌবন্দর থেকে মুখ ফেরাচ্ছেন ব্যবসায়ীরা। বেকার বহু শ্রমিক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ওরুয়াইল সড়ক বেহাল, 4 কিলোমিটারের অংশে পিচ উঠে খানাখন্দ, বাড়ছে দুর্ভোগ। এবং ডেঙ্গু ও করোনায় প্রতিদিনই মৃত্যু। কক্সবাজারের পাশাপাশি বাড়ছে ম্যালেরিয়া, স্বাস্থ্য খাতে হিমশিম অবস্থা।
এ ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।